সেভেন সেন্স অফ ক্রিকেট ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আমি সার্গন্ডিল। আমার সঙ্গে আছে যে কর্ণজিৎ। ইন্ডিয়ার গ্রুপ লিগের লাস্ট ম্যাচ কর্ণজিৎ নেদারল্যান্ডসের সঙ্গে গতকাল আহমেদাবাদে হয়েছে, সেই ম্যাচটাকে নিয়ে আজকে পার্টিকুলারলি আমরা আলোচনা করব। এবং ইন্ডিয়া গতকাল তুমি জয়টাকে কিভাবে দেখছো? তোমার কি মনে হয় যে এটা ইজি উইন ছিল? মানে ডেফিনেটলি দেখো, আফটার অল যেভাবে ম্যাচটা শেষ হয়েছে, নেদারল্যান্ডসের ব্যাটিংয়ের সময় আমরা অনেক ধরনের বোলিং এক্সপেরিমেন্ট করেছি, আমাদের প্রাইম বোলারদের ওভার কমপ্লিট করায়নি, সূর্যকুমার যাদব ক্যাপ্টেন করায়নি, সেগুলো দেখলে মনে হবে যে ইজি উইন ছিল। কিন্তু কোথাও একটা আমি বলবো যে ইন্ডিয়া কিন্তু একটু ট্রাভেলে পড়েছিল, একটু প্রেশারে কিন্তু শুরুর দিকে ছিল। ম্যাচ যখন স্টার্ট হয় প্রথম 10-15 ওভার পরবর্তীতে তুমি বলবে যে একটু একটু মানে ইন্ডিয়া কিন্তু চাপে ছিল। এবং সেটা আমরা গ্রুপ লিগের অন্যান্য ম্যাচেও দেখেছি। এগেনস্ট ইউএসএ একটা কোল্যাপস দেখতে পাওয়া গেছিল, সূর্যকুমার যাদবের ব্রিলিয়ান্ট ইনিংস আমাদেরকে বাঁচিয়ে দিয়েছিল। গতকাল এগেন তোমাকে শিবম দুবের কথা এখানে বলতে হবে। পাকিস্তান ম্যাচ ছাড়া খুব যে কনক্রিট দেখিয়েছে ইন্ডিয়াকে, মানে ইন্ডিয়া যে ধরনের টিম ওয়ার্ল্ড কাপে ফেভারিট হয়ে এসেছিল এবং যতটা পোক্ততাকে দেখাচ্ছিল, গ্রুপ লিগ কিন্তু অতটাও ইজি ইন্ডিয়ার জন্য ওভারঅলে দাঁড়ালো না। অ্যাট টাইমস আমরা দেখতে পেয়েছি অ্যাসোসিয়েট নেশনরাও কিন্তু চ্যালেঞ্জ দিয়েছে। মানে নামিবিয়াও তুমি যদি দেখো, কিছু মানে ঈশান কিষানের একটা ব্রিলিয়ান্ট ইনিংসের পরবর্তীতে হঠাৎ করে পরপর কিছু উইকেট পড়ে যাওয়া, আবার লাস্টে গিয়ে কিছু উইকেট পরপর 20 ওভারের মাথায় নামিবিয়ার ক্যাপ্টেন এসে একটা ওভারে অনেকগুলো উইকেট নিয়ে চলে যায়, অক্ষর প্যাটেল, রিঙ্কু সিং। তো সব কিছু মিলিয়ে আমি বলবো যে মানে ইন্ডিয়া কিন্তু অ্যাট টাইমস চ্যালেঞ্জড হয়েছে। এটাকে তুমি কিভাবে দেখছো? হ্যাঁ, আমার মনে হয় দেখো, এটা হয়েছে খুব ভালোই হয়েছে ইন্ডিয়ার জন্য এক নম্বর। এবং কালকের ম্যাচে খুব বিশেষ চ্যালেঞ্জ হয়েছে আমি বলবো না। হ্যাঁ, অবশ্যই আমাদের শুরুর দিকে যেটা আমরা এতদিন ধরে দেখে আসলাম, যে আমাদের শুরুর ব্যাটিং অর্ডারই পুরো ম্যাচটা প্রায় কমপ্লিট করে দিয়ে আসছিল, সেই জিনিসটা আমরা দেখতে পাইনি। একটু উইকেট পড়েছে এবং সেখান থেকে শিবম দুবে একটা ব্রিলিয়ান্ট ইনিংস খেলেছে। এবং আমার মনে হয় এটা এই জিনিসটাকে অনেকটা বেশি ক্লিয়ার করে দেয় যে আমাদের কিন্তু মিডিল অর্ডার বা লোয়ার অর্ডারেও যথেষ্ট পোটেনশিয়াল রয়েছে। যে টপ অর্ডার যদি মানে ফেল কথাটা আমি বলবো না, যদি একটু খারাপ খেলে সেক্ষেত্রে আমাদের লোয়ার অর্ডারে যথেষ্ট বা মিডল অর্ডারে যথেষ্ট পোটেনশিয়াল রয়েছে, তারা ম্যাচটাকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারবে। সেই জায়গাটা তুমি বলতে পারো। এবং তুমি যদি বোলিংয়ের দিকে চলে আসো, আফটার অল কিছু এক্সপেরিমেন্টস করা হয়েছে, তো মানে খুব একটা যে কঠিন উইন আমি বলবো না। আবার ওই উইকেটের জায়গাটা তুমি যদি বাদ দাও তাহলে মোটামুটি ঠিকঠাকই, মানে আমি খুব একটা বলবো না। ইউএস এর ম্যাচটা যদি তুমি যাও, ওই ম্যাচটাতে ডিফিকাল্টিস হয়েছিল। এবং ইন্ডিয়া যেরকম ভাবে মানে এসছিল আর T20 ওয়ার্ল্ড কাপে, যে একদম 200-250 মেরে, তো সেই জিনিসটা কন্টিনিউ হয়নি এবং সেই জিনিসটা কন্টিনিউ হতেও না, কারণ এখানে পাটা উইকেট ছিল না। এটা খুব স্বাভাবিক, ঠিক আছে। তো ইন্ডিয়া আমি বলবো যে জায়গায় আছে প্রমিসিং, খুব একটা সমস্যার কিছু নেই, বরং মিডল অর্ডার লোয়ার অর্ডার একটু পরীক্ষিত হয়ে গেছে, তো সেটা ভালোই হয়েছে ইন্ডিয়ার জন্য। না, অভিষেক শর্মাকে দেখে আমার যেটা মনে হচ্ছে, অভিষেক শর্মা 3টে ডাক নিয়ে আলোচনা করতে হবে। এখন মানুষের কনসার্ন সেটাই মূলত, অভিষেক শর্মা এবং তিলক বর্মা। তার সঙ্গে সঙ্গে আমরা তিলক বর্মায় আসছি স্ট্রাইক রেট নিয়ে। সবার আগে অভিষেক শর্মাকে নিয়ে যদি কথা বলি, দেখো আমার মনে হয় অভিষেক শর্মা যারা এতদিন ধরে খেলা দেখেছে তারা রিয়েলাইজ করেছে যে রুম বানানোর প্রচেষ্টায় থাকে সবসময়। ও রুম বানিয়ে তার পরবর্তীতে একদম মানে উল্টো পাল্টা চালায়, ঠিক আছে। ব্যাটে মিডিল না হলেও, টাইম প্রপারলি না হলেও, যেহেতু আজকাল গ্রাউন্ড ছোট, ব্যাট অসাধারণ এবং অভিষেক শর্মার পাওয়ার জেনারেট করতে পারে, সেই জায়গা থেকে বল 4-6। গতকাল লাইভে একজন খুব ভালো কমেন্ট করেছিল যে অভিষেক 4 মারলেও সেটা লফটেড শটই হয়, 4 হয়ে যায়। মানে এরকম নয় যে আমি পুরোটাই গ্রাউন্ডে খেলেছি, এরকম রিয়ালি অভিষেক শর্মার ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। তো অভিষেক শর্মার ক্ষেত্রে যেটা এখানে প্ল্যানিং করেছিল সালমান আলী আগা, পাকিস্তানের স্পিনার, যে ওকে রুম দেবো না, ও রুম বানাতে চায়, সামনের পাটা ক্লিয়ার করে মারতে চায়, আমরা সেই জায়গাটা ওকে আটকে দেবো এবং রুম না দিলেও সাফোকেট করবে কিছু ডটস খেললে। যেহেতু ওর একটা রেপুটেশন আছে যে আমাকে চালিয়ে খেলতে হবে, সেই রেপুটেশনটাতে ওকে যেহেতু মানে স্ট্যান্ড করতে হবে, সেই জায়গা থেকে ও জোর করি আর কি মানে 4-6 মারতে যাবে। প্রয়োজন নেই, মানে 3টে বল ডট খেলি কাউকে 4-6 মেরে প্রমাণ করতে হবে যে আমার 200 স্ট্রাইক রেট সবসময় থাকে, আমার মনে হয় দরকার নেই। কিন্তু সেটা করতে গিয়ে যেহেতু রুম পাচ্ছে না, রুম ওকে দিচ্ছে না, সেই জায়গাতে প্রবলেম হয়ে যাচ্ছে। এবং আমার মনে হয় যে অভিষেক শর্মার প্রথম কথা হচ্ছে এটা সম্পূর্ণরূপে মানে টেকনিক আগে, মেন্টালিটি, তার পরবর্তী টেকনিক, মাইন্ডসেট হচ্ছে সব কথা। তো মাইন্ডসেট ঠিক হলেই টেকনিক ঠিক হয়ে যাবে। তো আমার মনে হয় যে সবার আগে এই যে রেপুটেশনে স্ট্যান্ড করতে হবে, এই থিঙ্কিংটা বদলাতে হবে কর্ণজিৎ। এবং তার সঙ্গে সঙ্গে আমার মনে হয় যে এই যে পার্টিকুলার প্ল্যানিংটা, গতকাল সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট ভাইরাল হয়েছিল, একজন পার্টিকুলার ভদ্রলোক পোস্টটা করে, তার পরবর্তীতে সকলে সেটা নিয়ে কথা বলছে। লাইভেও আমাদের কোয়েশ্চেন করেছিল গ্রুপ লিগের ম্যাচে সিকান্দার রাজা এবং তার সঙ্গে সঙ্গে আমাদের রস্টন চেজ এবং তার সঙ্গে সঙ্গে এডেন মার্ক্রাম, তারা বল করতে আসবে ফার্স্ট ওভারে অভিষেক শর্মাকে। এবং তারা কিন্তু সিমিলার প্যাটার্নের বোলার, তুমি সালমান আলী আগা বলো বা গতকাল পার্টিকুলার যে বোলারটি নেদারল্যান্ডসের অ্যাকচুয়ালি খুবই আরিয়ান দাত, সে সফলতা পেয়েছে এগেনস্ট অভিষেক শর্মা। ইনফ্যাক্ট গোটা ইনিংসেই আরিয়ান দাত খুব ভালো বোলিং করেছে। তো এই টাইট লেং ধরে বল করে যাওয়া, এটা কিন্তু ওরা 3জনও করবে। তো অভিষেক শর্মার এখানে মানে করবে, তো করবেটা কি, ও কীভাবে খেলবে? প্রথম কথা হচ্ছে যে যেটা অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়া পোস্টে বলছে যে সিঙ্গেল নেওয়ার কথা ভাবুক ফার্স্টে এই 3টে যে একটা খরা চলছে, 3টে শূন্য, সেটাকে কাটাক। তার পরবর্তীতে এমনি ব্যাপারটা ইজি হয়ে যায়, প্রেশার ওর উপর থেকে একটু কমবে। যতক্ষণ 0-তে রয়েছে ততক্ষণ প্রেশার থাকবে, এটার সঙ্গে আমি সম্পূর্ণরূপে একমত। আর একটা জিনিস আমার যেটা মনে হয় সেটা হচ্ছে অভিষেক শর্মা যে রুমটা অফ সাইডে বানাচ্ছে,
সেই জিনিসটা আমার মনে হয় যে অভিষেক শর্মা ক্রিজে যেরকমভাবে সাফেল করে লেগ সাইডের দিকে, অন সাইডের দিকে এবং অফে রুম বানানোর চেষ্টা করে, সেম জিনিসটা জাস্ট উল্টো করুক। তাতে একটা যেটা চাপ হবে সেটা হচ্ছে উইকেট ছাড়ার একটা, একটু উইকেট ছেড়ে একটু অফ সাইডে বেরিয়ে আসতে হবে এবং লেগে খেলার কথা ভাবুক। এরকম হতে পারে না যে শুধুমাত্র মানে অফ সাইডে যে সমস্ত ফিল্ডার সাজিয়ে রাখা রয়েছে 38 সার্কেলের ভেতরে তাদের মাথার উপর দিয়ে মারতে হবে। লেগ সাইডে একটা বিশাল বড় বাউন্ডারি থাকে এবং সেখানে ফিল্ডার খুব কম থাকে, মূলত অফ স্পিনার নিয়ে বল করলে একজন লেফট হ্যান্ডারকে তার জন্য অফ সাইডে ফিল্ডার সাজিয়ে রাখা হয়, তো ফিল্ডিং কিন্তু এদিকে খুবই কম থাকে। তো আমার মনে হয় যে এরকমভাবে যদি চালানো যায়, মানে কাইন্ড অফ সুইপ যদি একটা চালানো যায়, বা বেশি সুইপও নয়, জাস্ট বসে পড়ে এরকমভাবে যদি একটা সূর্য অ্যাকচুয়ালি এটা খেলে কাইন্ড অফ একটা চিপ যদি করে দেয়, সেটাও কিন্তু একটা ভালো আমার মনে হয় যে ওয়ে হতে পারে অভিষেক শর্মার এই পার্টিকুলার। কারণ দেখো, এই লাইন ধরে বোলিং করে যাওয়াটা অভিষেক শর্মার কাছে এটা কিন্তু একটা অপরচুনিটি হতে পারে যে বোলার তার মানে প্রেডিক্টেবল, আমি বুঝতে পেরে গেছি বোলার আমাকে কি করবে। একটা শট যদি এরকমভাবে খেলে দেয়, বোলারের মাথায় কনফিউশন তৈরি হবে, সঙ্গে সঙ্গে সে আবার অফসাইডে বল করবে, এবং অফসাইডে বল করলে অভিষেক শর্মা যেটা স্বভাব সিদ্ধ খেলা, রুম মানি অফসাইডে ফিল্ডারদের উপর দিয়ে মেরে দেওয়া, সেই জিনিসটা সে করতে পারবে। যতক্ষণ এই লাইনটাতে অভিষেক শর্মা যতক্ষণ নিজের লেগটাকে ওপেন না করবে, মানে শুধুমাত্র অফেই খেলবার কথা ভাববে, অন সাইডটাকে জোনটাকে যখন ওপেন না করবে, তখন কিন্তু প্রবলেম হয়ে যাবে। যে কোনো প্লেয়ার ইন্টারন্যাশনাল ক্রিকেটে যদি তার শুধুমাত্র একটাই দিকে খেলার, অভিষেক শর্মার কি অন সাইডে খেলা নেই সেরকম ব্যাপার নয়, কিন্তু প্রাইমারিলি ইনিংসের চেষ্টা করে রুম মানি অফে খেলা। এই জায়গায় একটা বদল আনতে হবে যে না, আমি শুধুমাত্র অফে খেলবার কথা ভাববো না, বলের মেরিট অনুযায়ী বলটা যেদিকে ঈশান কিষান যেটা করছে, কেন সফলতা পাচ্ছে তুমি দেখবে, যে লাইন ধরে অ্যাকচুয়ালি বোলিং করা হয়েছে অভিষেক শর্মাকে, সেই লাইনে কিন্তু নামিবিয়া ম্যাচে কিছু ক্ষেত্রে, পাকিস্তান ম্যাচে কিছু ক্ষেত্রে কিন্তু ঈশান কিষানকেও ডেলিভারিজ করা হয়েছে। কিন্তু ঈশান কিষান যেহেতু উইকেট লাইন ধরে ব্যাটিং করছে এবং খুব সহজে লেন্থ জাজ করতে পারছে, যেহেতু ফর্মে রয়েছে, ও কিন্তু আরামসে এই দিকে শট খেলে দিতে পারছে এবং সঙ্গে সঙ্গে মানে ওই দিকে ফিল্ডার কম এবং 4-6 হয়ে যাচ্ছে। তো সেম জিনিসটা আমার সাজেশন অভিষেক শর্মাকে এক্স্যাক্টলি এটাই থাকবে। তোমার কি মনে হয়? না দেখো, আমার সবার প্রথমে মনে হয় অভিষেক শর্মা একটু ধরে খেলা, যেটা তুমি শুরুতে বললে যে আমরা কোনো একটা ভিডিওতে সম্ভবত অ্যানালাইসিস ভিডিওতে সাউথ আফ্রিকার সময় সম্ভবত বলেছিলাম যে যতদিন অভিষেক সফলতা পাচ্ছে এইভাবে, কারণ ও এইভাবেই খেলে এসছে, ওর ব্যাটিং প্যাটার্নই এটা, ততদিন কোনো সমস্যা নেই। যখন ওর প্রবলেমস হবে, ও আউট হতে থাকবে, তারপর আমার মনে হয় যে কিছু জায়গা ধরে খেলা উচিত, ঠিক আছে? তো সেই সময়টা এখন মনে হয় চলে এসছে। শুরুতে একটু বল দেখতে হবে, তারপরে মারতে যাক, রেপুটেশনে না যাক, আমি এটা চাইবো সর্বপ্রথম। এবং তুমি যেটা বললে যে একটু সাফেল করে খেলা, আমার মনে হয় সেটারও প্রয়োজন আছে, তার কারণ ও না অনেক বেশি ব্যাকফুটে খেলতে পছন্দ করে, ঠিক আছে? ব্যাকফুটে এসে মারা, এবং সেই জায়গাতে যখন টাইট লাইন ধরে তোমাকে বল করছে, তো তোমার বলারও ভিতরে আসছে, তো অবভিয়াসলি তোমার প্রবলেম হয়ে যাচ্ছে সেখানে খেলতে গিয়ে। তুমি যদি আগের দিন উইকেটটা দেখো অভিষেকের, সেটা কাইন্ড অফ অ্যাকচুয়ালি আরিয়ানদার যে বোলিংটা করেছে ওটা অনেকটা সিমিলার আকশা প্যাটেলের মতন, ঠিক আছে? তুমি যদি আকশা প্যাটেলের উইকেটটা, আকশা প্যাটেল যেদিনকে ইয়েকে আউট করলো, আমাদের বাবর আজমকে আউট করলো, তুমি যদি ওই উইকেটটা দেখো, ওখানেও সেম দুটো বল রং করে, একটা বল একটু, আর অভিষেকের উইকেটটাও সেমলি দুটো বল সম্ভবত একটু সামনে ফেলে, সম্ভবত 95 বা 96 এরকম স্পিড ছিল, এবং থার্ড বলটা একটু পিছনে ফেলে এবং 99 স্পিডে, যা স্লাইড চেঞ্জ, লেন্থেও একটু চেঞ্জ, একটু স্পিডেও চেঞ্জ, এবং অভিষেক কিন্তু বিট হয়, ঠিক আছে? তো মানে একদম বডি লেন্থে অভিষেক শর্মার খেলতে প্রবলেম হচ্ছে, এটা খুব পরিষ্কার। এবং আমার মনে হয় তুমি যে বাকিদের নাম বললে যে এরা যখন আসবে ফার্স্ট ওভার এরা করতে আসবে, তো আমার মনে হয় এই সেম জিনিসটা অভিষেক শর্মাও জানে, মানে বাকিরা যেমন বুঝতে পারছে যে আমরা এরকম ভাবে করবো, অভিষেক শর্মাও সেটা জানে, এবং সেই জায়গা থেকে আমার মনে হয় ওর এটার জন্য আলাদা করে প্রিপারেশন নিয়ে নামা উচিত যে আমি এইরকম বলেলে কি করে খেলবো, কারণ আমি লাস্ট দুদিন এই সেম জায়গাতেই বিট হয়েছি, ঠিক আছে? তো এই প্ল্যানিংটা আমার মনে হয় অভিষেকের নিয়ে নামতে হবে, এবং মানে কোচিং স্টাফ সবাই একদম এই জায়গাটা দেখছে, ঠিক আছে? এই জায়গাটা দেখছে যে এইখানে প্রবলেমটা হচ্ছে, এবং আমার মনে হয় অভিষেককে প্রপারলি ট্রেন করা হবে এটার জন্য। এবং আরো একটা জিনিস আমি বলবো অভিষেকের ক্ষেত্রে, সেটা হচ্ছে আমার ওকে দেখে একটু লো অন কনফিডেন্স মনে হচ্ছে, তার কারণ পরপর এতগুলো ম্যাচ এরকম হচ্ছে এবং ও রেপুটেশন মেনটেন করতে পারছে না, ঠিক আছে? এরকম একটা বিষয় তৈরি হচ্ছে ওর জন্য। তো আমার মনে হয় কোনো একটা ম্যাচে পার্টিকুলারলি মেবি ঈশানকে তুমি স্ট্রাইক দিয়ে দিলে, অভিষেক নন স্ট্রাইকার এন্ডে থাকলো, এটা একটা করা যেতে পারে। অথবা তুমি ফার্স্ট বলে সিঙ্গেল নাও, নিয়ে ঈশানকে খেলতে দাও কিছুটা, তুমি খেলো, তুমি 5টা বল 7টা বল তুমি খেলো, তারপর তুমি চালানোর চেষ্টা করো, কারণ ততক্ষণে অলরেডি যে প্ল্যানিংটা নিয়ে অপোনেন্টরা আসবে তাদের সেটা কিছুটা বিগড়ে যাবে। তার কারণ যদি হয় ফেস না করে বা ফার্স্ট বলেই মারতে না গিয়ে যদি সিঙ্গেল দিয়ে দেয়, তাহলে কিন্তু প্ল্যানটা আর ওয়ার্ক করছে না। তুমি সেকেন্ড ওভারে যখন ধরো কথার কথা ফার্স্ট বলার এলো, তখন তুমি তাকে এক হাত দিতে পারো, কারণ ফার্স্ট বলারদের খেলতে কিন্তু অভিষেক অ্যাকচুয়ালি পছন্দ করে, ঠিক আছে? তো আমার মনে হয় এই কিছু জিনিসগুলো অভিষেককে এর পরের দিন ভেবে নিয়ে নামতে হবে মাঠে। তো আমার দেখো মনে হয় যে সচিন টেন্ডুলকারের মতন ক্রিকেটার কখনো ইগো রাখেনি, ঠিক আছে? এবং ক্রিকেটে ইগোর কোনো জায়গা নেই, মানে অভিষেক শর্মার ক্ষেত্রে আমার যেটা মনে হচ্ছে যে একটা
আমি জানি না ইগো ওয়ার্ডটা ওর ক্ষেত্রে ইউজ করা ঠিক হবে কিনা, কিন্তু একটা লেভেল অফ মানে কনফিডেন্স, সুপার কনফিডেন্স, সেটাই একটা পর্যায়ে ইগো হয়ে যায় আর কি একটা লেভেলের পরবর্তীতে। তো সেইটাই আমার মনে হচ্ছে অভিষেক শর্মাকে ভোগাচ্ছে। সচিন টেন্ডুলকারের মতন প্লেয়ারকে আমরা দেখতে পেয়েছি কিছু পার্টিকুলার মিডিয়াম পেসার এগেন্স্টে তার দুর্বলতা ছিল, সে কী করতো, সে স্ট্রাইক রোটেট করে দিত এবং উল্টো দিকে যে ব্যাটসম্যান আছে সে খেলুক। সেই ব্যাটসম্যানদের জন্য খুব মানে নর্মালি কী হয় যে তোমার ধরো ব্রেটলির এগেন্স্টের সমস্যা, শোয়েব আখতার এগেন্স্টের সমস্যা, ডেল স্টেনের এগেন্স্টের সমস্যা, সচিন টেন্ডুলকারের সেটা ছিল না, মিডিয়াম পেসারদের এগেন্স্টের প্রবলেম ছিল এবং স্ট্রাইক রোটেট করে দিত, সিঙ্গেল দিয়ে দিত অন্যরাকে। তো ঈশান কিষান খেলুক, ঈশান কিষান ফাস্ট মানে আমার মনে হয় অফ স্পিনারদেরকে এই মুহূর্তে সে যা ফর্মে রয়েছে দুর্দান্ত খেলবে। তো তুমি কিছু ওভার যেতে দাও না, প্রথম 2টো ওভার অফ স্পিনার আনা হলে 2টো ওভারে হয়তো স্পেল করানো হলো, একটু হোল্ড করে যাও, একটু দাঁড়িয়ে যাও, মারার সময় পাবে। আগে একটা ফেস ছিল T20 ক্রিকেটে, যেটা হচ্ছে প্রথম 4 ওভার কিন্তু ব্যাটসম্যান একদম শুরুর ওভার থেকে মারতে যাচ্ছে তা নয়, প্রথম 4 ওভার সে সেট হয়ে নিল, 4 ওভারে কথার কথা আমি বলছি ধরে নাও 26-27 হলো, এবার লাস্ট 2 ওভারে তারা মেরে দিল এবং 25-27 আরও করলো, সব মিলিয়ে একটা 53-54 রানে 6 ওভারে। আমি বলছি এইটুকুই হোক না, এর থেকে খুব বেশি প্রয়োজন, 6 ওভারে 70 তুলতে হবে। আমার মনে হচ্ছে না যে ওয়ার্ল্ড কাপ সেইভাবে এগোচ্ছে। হ্যাঁ, যদিও গ্রুপ লিগের যে ম্যাচগুলো বাকি আছে সেখানে যেরকম পাটা উইকেট থাকবে, আহমেদাবাদ বলো, চেন্নাই যেরকম ব্যাটিং সার্ভের পরপর দিচ্ছে, ভেরি আনলাইকলি চিপক কিন্তু দিচ্ছে, লাস্ট কিছু আইপিএল সিজন জুড়ে আমরা দেখতে পেয়েছি, এবং তার পরবর্তীতে ইডেন গার্ডেন্স। তো সেখানে ডেফিনেটলি 53-54 থেকে একটু বেশি চাই, 60-62 হলে ভালো হয়। আমি 70 কখনো বলবো না, আমি মনেই করি না যেরকমভাবে খেলা এগোচ্ছে ওয়ার্ল্ড কাপে যেটা পার স্কোর দাঁড়াচ্ছে গিয়ে মানে 180 ওয়ার্ল্ড কাপে তুমি কিন্তু বলবে যে 180 to 190 ম্যাক্সিমাম ম্যাচেসে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পার স্কোর, মানে সেখানে উইনিং স্কোর। তো 200 করতেই হবে, 70 তুলতেই হবে 6 ওভারে, মাথা দিব্যি নেই, একটু হোল্ড করে যাক। এবার যেটা প্রশ্ন সেটা হচ্ছে কোন অভিষেক শর্মা যদি একবার 6 ওভারের মাঝখানে, তুমি গতকাল লাইভে নিজেই বলছিলে কথাটা, ইন্টারেস্টিং অবজারভেশন, একদম ঠিক কথা কনই বলছে, আমি একমত যে 6 ওভারের পরবর্তী যদি ফিল্ড খুলে যায় তার পরবর্তীতে অভিষেক শর্মার জন্য মানে খেলাটা আরও যেহেতু লফটেড শটস মারতে পছন্দ করে, সেখানে অভিষেক শর্মা সফলতা কতটা পাবে, মানে শুরুর দিকের জন্য টাইম নিয়ে নিল, তার মানে কি ওকে তো পরে ক্যাপিটালাইজ করতে হবে, তবেই তো ইনিংসটা আফটার অল বলবো যে হ্যাঁ ইম্প্যাক্টফুল ইনিংস। শুরুতে টাইম নিয়ে ডটস খেয়ে তারপর তো ক্যাপিটালাইজ না করলে তখনও প্রবলেম সেটা। তো তোমার কি মনে হয় যে এই যে পার্টিকুলার অভিষেক শর্মার এই যে খেলাটা, মানে যেটাকে আমরা চেঞ্জ করতে বলছি, সেটা চেঞ্জ করার পরবর্তীতেও কি অভিষেক শর্মা সফলতা পাবে? মানে কথা আমি বলছি যে প্রথম 10 বলে ধরে নাও কথার কথা 7-8 করলো, কিন্তু তার পরবর্তীতে 6 ওভারের পরবর্তীতে অভিষেক শর্মা ক্রিজের থেকে গেল এবং তার পরবর্তীতে ও তো একটা সার্টেন কাইন্ড অফ ব্যাটিং করতে চায়, এটাও নেচার। দেখো, একটা প্লেয়ারের রাতারাতি নেচার বদলে দেওয়া যাবে না, কারণ মিডিল ওভার্সে খেলা কিন্তু শুধুমাত্র 4-6 নয়, কিন্তু ওর নেচার হচ্ছে শুধুমাত্র 4-6। তো সেই জায়গা থেকে সাফোকেট করবে এবং আবার আউট হবে, সেটারও কিন্তু চান্সেস রয়েছে। না দেখো, আমার মনে হয় অভিষেক শর্মার ডিউটি হচ্ছে ফার্স্ট 6 ওভার খেলা, ঠিক আছে? আমার মনে হয় ইন্ডিয়ান টিমও সেটা ভেবেই নামে, ঠিক আছে? এবং তো আমি যদি বলছি যদি ধরো 5-6 বল খেলে 6 রানও করলো, ঠিক আছে, এবং তারপরে 5-6 বলে 20 রান করলো, তাহলে আমার মনে হয় যে ওর জব ডান। 200 স্ট্রাইক রেটে মানে 26-27 ম্যাক্সিমাম 30 রান করে দিয়ে চলে গেল, আমার মনে হয় ওর জব ডান, এর থেকে বেশি ইন্ডিয়ার থেকে চাইছেও না। এবার তুমি যেটা বলছো যে ফিল্ড খুলে গেলে, কেউ একজন কমেন্ট আগের লাইভে বলেছিল যে লোফটেড শট খুব ভালো খেলে, আমার মনে হয় পাওয়ার প্লেতে সেটা খুব ইম্পর্টেন্ট, কারণ তুমি যদি লোফটেড শট খেলে সার্কেল পার করে দিতে পারো তাহলে সেটা 4ই হবে, বা তুমি যদি পাওয়ার দিতে পারো তাহলে 6 হবে, ঠিক আছে? এছাড়া আর কোনো অপশন নেই। কিন্তু গ্রাউন্ড যখন খুলে যায় তখন অভিষেকের ক্ষেত্রে প্রবলেম যেটা হবে সেটা আমার মনে হয় যে অভিষেকের অনেক বল ব্যাটে মিডল হয় না, যেটা কিন্তু ঈশান কিষানের ক্ষেত্রে হয়, ঠিক আছে? তো যখনই মিডল হবে না তখনই তোমার ক্যাচ থাকার সম্ভাবনা থাকছে। তো এই একটা প্রবলেম অভিষেকের ক্ষেত্রে ফিল্ড খুলে যাওয়ার পরে আমরা দেখতে পেতে পারি। কিন্তু আমি বলছি শুরুতে যে ধরে এই যে কথাটা বললাম আমি, যে তারপরে 5 বলে যদি 20 রান করে দিতে পারে, তাহলে আমার মনে হয় ওর থেকে আর বেশি কিছু ডিমান্ড নেই। এবং তারপরে মানে 6 ওভারের পরে আউট হয়ে গেল কি না হলো তাতেও খুব বিশেষ যাবে আসবে না, কারণ তুমি যদি 6 ওভার তোমার ওপেনিং পার্টনারশিপ খেলে দেয়, তো তারপর তোমার হাতে অনেক উইকেটস রয়েছে এবং আমাদের টিমের যথেষ্ট ক্যাপাবিলিটিও রয়েছে, তারা বাকিটা এগিয়ে নিয়ে যেতে পারবে। হ্যাঁ, তুমি যেটা বললে যে প্রবলেম কি হবে না, আমার মনে হয় যে প্রবলেমস আছে। তবে আমার আরও একটা জিনিস মনে হয়, কোনো ধরে নাও মিচেল স্টার্ক তো নেই এবারে ওয়ার্ল্ড কাপে, এমনিতেই নেই, তার দলও ফুটে গেছে, সেটা আলাদা কথা। এই স্ট্যান্ডার্ডের বোলার যদি একটা প্রপার পেস আপ 147-এ একটা সুইঙ্গিং ডেলিভারি, যেটা একদম মানে আফটার অল লাইন শুরুতে যেরকম বোলার যখন রিলিজ পয়েন্টে লাইন যেটাই হোক না কেন আফটার উইকেটে এন্ড করবে, এরকম ডেলিভারি যদি এই 3টে ম্যাচের মধ্যে অভিষেক 1-2টোতেও পেয়ে যায় এবং আউট হয়ে যায়, তাহলে কিন্তু তুমি ধরে রাখতে পারো যে অভিষেক শর্মার কিন্তু ফর্মে ফিরতে টাইম লাগবে। এখন যেটা বাকি রয়েছে সেটা হচ্ছে অভিষেক শর্মার ফাস্ট বোলারের কাছে বোল্ড হওয়া। একবার হলে কনফিডেন্সটা যেভাবে চচ্চর করে পড়ে না,
স্টক মার্কেটে কয়েকদিন আগে যেভাবে রূপো এবং সোনা পড়েছে, অভিষেক শর্মার কনফিডেন্স একেবারে সেই ওই সময় এমনি কনফিডেন্স ডাউন রয়েছে। এবং তুমি আরেকটা জিনিস বলছিলে যে ওই ঈশান কিষানের মতন খেলা, আমি বলবো ও কিন্তু এই জিনিসটা একটু কম করে, কারণ তুমি স্পিনার, তোমাকে মেনলি তো স্পিনারদেরকে এনে তোমাকে ফাঁসানো হচ্ছে, তুমি ক্রিজের ইউজ করো অনেক বেশি, ঠিক আছে, বেশি নড়াচড়া করলে স্পিনারদেরও লাইন লেন্থে ভুল হয়, হ্যাঁ একটু রিস্কি অ্যাপ্রোচ, তাতে তুমি প্রবলেমও করতে পারো, কিন্তু তাতে স্পিনারদেরকে তুমি একটুখানি প্রবলেমে ফেলতে পারবে যে ভাই কোথায় বল ফেলবো, ও তো যেখানেই যাচ্ছে বল অব্দি রিচ করে মেরে দিচ্ছে। অভিষেক শর্মার ক্ষেত্রে কিন্তু সেটা ঘটছে না, এটা ঈশান কিষান কিন্তু করছে, তার মানে এই জায়গাটাও আরেকটা ওয়ার্ক করার মতন জায়গা রয়েছে। অভিষেক শর্মার পায়ের মুভমেন্ট কম দেখতে পাওয়া যায়, সেই জায়গা থেকে ক্রিস গেল অ্যান্ড অল তাদের সঙ্গে তুলনা। কিন্তু ক্রিস গেলের গতকাল একটা কমেন্ট পড়েছিল, সুপার চ্যাট এসেছিল অ্যাকচুয়ালি লাইভে, যারা লাইভ দেখে না দেখতে পারেন, সেখানে ডিটেল মানে অনেক ইন্টারেস্টিং অ্যাসপেক্ট নিয়ে আলোচনা, কারণ আপনারাই সুন্দর সুন্দর সমস্ত কমেন্টস কোয়েশ্চেন্স করতে থাকেন একটার পর একটা কমেন্ট বক্সে। তো যে গেলের সঙ্গে অভিষেক শর্মা তুলনা করা উচিত নয়। তুমি দেখবে গেলের একটা প্রচণ্ড আনঅর্থোডক্স একটা ডিফেন্স ছিল, কিন্তু ডিফেন্স কিন্তু ছিল, যে ডিফেন্সটা দেখে আমাদের মনে হবে না যে গেল কনফিডেন্ট, কিন্তু গেল কিন্তু নিজে ওই ডিফেন্সটা করে নিজে কনফিডেন্ট, এটা ইম্পর্টেন্ট। দর্শকের মনে হচ্ছে না যে ও কনফিডেন্ট, ও স্টেবল, ও কম্প্যাক্ট, যায় আসে না, তুমি নিজে মনে মনে কনফিডেন্ট ফিল করছো কি ওই ডিফেন্সটা করে। দেখবে গেল একটা অদ্ভুতভাবে একটা ডিফেন্স করতো, মানে ব্যাট রেখে দিত, কাইন্ড অফ ব্যাট রেখে দিত, একেবারেই তাই, ঠিক ঠিক এক্সপ্লেন করতে পেরেছে। তো আমার মনে হয় যে অভিষেক শর্মাকে কিন্তু অ্যাট টাইমস সেটাও করতে শিখতে হবে, যে আচ্ছা ঠিক আছে, মানে সব বলই আমি করছি। হ্যাঁ মানে অ্যাকচুয়ালি আমরা অভিষেকের মানে কমেন্টটা করার পরে আমার এই পয়েন্ট অ্যাকচুয়ালি আমার মাথায় আসেনি, ঠিক আছে, এরকম ভাবে কমেন্টটা পড়ার পরে আমি সত্যি ভেবে দেখেছি যে অভিষেক শর্মাকে আমরা লাস্ট ডিফেন্স করতে কবে দেখেছি, নর্মালি দেখাই যায় না। তো একটা যে কোনো ব্যাটসম্যানের একটা ডিফেন্সের গেমও থাকা প্রয়োজন, যখন তুমি এরকম ট্রাভেলে পড়ছো যে তখন তুমি নাচুর ডিফেন্স করে একটা ওভারকে ট্যাকেল করে নিলে, তো এই জিনিসটা অভিষেকের আনতে হবে। আর 20 ওভারের ম্যাচ অনেক বড়, একটা প্লেয়ার শুধুমাত্র 6 ওভারের মধ্যেই সফল, তার পরবর্তীতে সফলতা পাবে কি পাবে না সেটাকে নিয়ে নিশ্চয়তা নেই। আমার মনে হয় যে এইভাবে মানে একটা প্লেয়ার ফ্লারিশ করতে পারে না, বা দীর্ঘ সময় ধরে 1 নম্বর T20 ইন্টারন্যাশনাল ব্যাটসম্যান থাকতে পারে না। তো তাকে মিডল ওভার্সের গেমেও তাকে পোক্ত হতে হবে, যে আচ্ছা ঠিক আছে, আমি একটাই ওয়ে অফ ক্রিকেট জানি না, মানে অ্যাট টাইমস আমি অন্য রকমের খেলাও খেলতে পারি। মানে কথার কথা আমি বলছি, আজকে ধরে নাও ওয়ার্ল্ড কাপ ফাইনাল, হ্যাঁ মানে ধরে নাও কথা আমি বলছি পাকিস্তান উঠে গেল, সেক্ষেত্রে ওয়ার্ল্ড কাপ ফাইনাল শ্রীলঙ্কাতে হবে, এবং যদি স্লো পিচ ওটা অফার করে, তাহলে তো অভিষেক শর্মার মতন ব্যাটসম্যান তুমি দেখো না সারা বছর ভালো খেলবে, তারপর তো নকআউটে গিয়ে তুমি শিওর নয় যে অভিষেক শর্মা ভালো খেলবে কিনা, কারণ স্লো পিচে ইজ নট রিয়েলি দ্যাট গুড। তো সেইটা আমার মনে হয় যে একটা প্লেয়ারের এরকম থাকা উচিত নয়, ভালনারেবিলিটি, যেটা দেখে দর্শকই শিওর নয় যে বাবা পাটা পিচ হলেই অভিষেক খেলবে, স্লো পিচ হলে আমি শিওর নই। তো সেইটা আমার মনে হয় যে অভিষেক শর্মাকে একটু খাটতে হবে। এবং দেখো ঈশান কিষান গতকাল, আমি অভিষেক শর্মা একটু মুভ অন করি, আচ্ছা তিলক বর্মাকে নিয়ে একটুখানি কথা বলা দরকার। স্ট্রাইক রেটটা কি কোনো তোমার কনসার্ন মনে হচ্ছে? না, তিলকের স্ট্রাইক রেট নিয়ে আমি সত্যি বলতে, হ্যাঁ দেখো তিলক যেটা প্রাইম তিলক, মানে তিলক অ্যাকচুয়ালি যেভাবে খেলে সেই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি না, এটা খুব সত্যি কথা। কিন্তু তিলককে নিয়ে যে খুব প্রবলেমও হয়ে যাচ্ছে এটাও আমি বলবো না, তার কারণ তিলকের খেলার নেচারই এরকম। আগের দিন লাইভে অনেকে কমেন্ট করেছো যে তিলককে কিরকম লাগছে, ঠিক আছে, তিলকের স্ট্রাইক রেটটা অনেক কম, কিন্তু আমার মনে হয় তিলক শুরুতে একটু স্লোই খেলে, এটা বরাবর তিলকের নেচার, ঠিক আছে। আমরা এর জন্য মুম্বাই ইন্ডিয়ান্সে ডেকে নেওয়া হয়েছে, রিটায়ার্ড আউট করে দেওয়া হয়েছে, এগুলো আমরা দেখতে পেয়েছি আগে, ঠিক আছে। তো কিছু ক্ষেত্রে তিলক শুরুতে মানে আস্তে খেলেও পরে গিয়ার আপ করে নেয়, সেই জিনিসটাই আমরা এখন দেখতে পাচ্ছি না, যে গিয়ার আপ করতে গিয়ে তিলক কিন্তু আউট হয়ে যাচ্ছে। তো সেই জন্য তোমার মনে হচ্ছে স্ট্রাইক রেটটা অনেক কম, ঠিক আছে। না দেখো, কোনো আমার যেটা মনে হয় যে তিলক বর্মার আমি যতটা ক্রিকেট দেখেছি, যে ম্যাচে ওর ভালো খেলার থাকবে সেই ম্যাচে তুমি ওকে 10 বলে 10, 10 বলে 12, নর্মালি এটা দেখতে পাওয়া যায় না। যে ম্যাচে ও টাচে থাকে সেই ম্যাচে ও প্রথম থেকেই একটা সার্টেন স্ট্রাইক রেট মেনটেন করে। তিলক বর্মার খেলাটা কিন্তু বিরাট কোহলি কাইন্ড অফ নয়, যে একটা সময় অবধি আমি রানার বল চলছি বা 110 স্ট্রাইক রেটে চলছি, তারপর প্রতিটা হঠাৎ করে ক্যাপিটালাইজ করছি এবং আমার আফটার শেষ হচ্ছে 42 বলে 70, 170 স্ট্রাইক রেট। এটা কিন্তু তিলক বর্মার খেলা নর্মালি, মানে আমি যেটুকু দেখেছি তিলক বর্মাকে, আমার মনে হয় না এটা তিলক বর্মার খেলা। তিলক বর্মা শুরু থেকে একটা স্ট্রাইক রেট মেনটেন করে, যেদিনকেও দিন থাকে, যেদিনকেও দিন থাকে না সেদিনকে কন্টিনিউয়াসলি 120 স্ট্রাইক রেটে খেলে যায়। এটা তিলক বর্মা এবং হার্দিক পান্ডিয়ার সঙ্গে একটা ইস্যু, যেদিনকে টাচে থাকবে এমন মারবে মাথা খারাপ করে দেবে। মানে হার্দিক পান্ডিয়া গ্রাউন্ডে, আমি মনে করি এই মুহূর্তে, একটা সময় ছিল এম এস ধোনি রবিন উথাপ্পা একটা কথা বলেছে, আমি সম্পূর্ণরূপে একমত, হার্দিক পাস নেই আতা ইয়ার, ঠিক আছে। তো এম এস ধোনি গ্রাউন্ডে যে পরিমাণ পাওয়ার জেনারেট করতে পারতো গ্রাউন্ড শটে, সেটা ডেফিনেটলি হার্দিক ওই লেভেলের নয়। তো হার্দিকও যে পরিমাণে পারে দুর্দান্ত, কিন্তু অ্যাট টাইমস আমি হার্দিক পান্ডিয়াকে দেখি যে ওর জোনে বল না হলে ওর কাছে আর প্ল্যান বি প্ল্যান সি নেই। ওর একটা হার্ড হিটিং এবিলিটি রয়েছে আমরা জানি, কিন্তু জোনে বল না এলে ওকে যদি তুমি পেস দিয়ে, ভ্যারিয়েশন দিয়ে, আউটসাইড অফ ইয়র্কার মেরে যাও, প্রপারলি যদি স্লোয়ার বাউন্সার মারো, মানে একটা বোলার যে স্কিলফুল এতটাই যে তার কাছে অনেকগুলো টুল আছে, সেক্ষেত্রে কিন্তু আমি হার্দিক পান্ডিয়াকে অনেক ক্ষেত্রে আটকে যেতে দেখেছি। তো সেটাও কিন্তু একটা কনসার্ন, কারণ দেখো তিলক বর্মা এরকম স্ট্রাইক রেটে খেলছে, এটা ফার্স্ট ইনিংসে ইস্যু হয়নি,
যখনই এটা চেজে হবে, ধরুন 190 চেস করছিল কালকে, তখন তুমি কিন্তু শিবম দুবে ডেফিনেটলি দেখো প্রচণ্ড ম্যাচুরিটি দেখাচ্ছে, ক্লাস ইনিংস খেলছে, যখন যখন প্রয়োজন পড়ছে ভারতবর্ষে তখন তখন ডেলিভার করছে, আমি প্রচণ্ড খুশি। কিন্তু আমার মনে হয় যে চেজের ক্ষেত্রে কিন্তু শিবম দুবের থেকেও অনেক বেশি ইম্পর্টেন্ট প্লেয়ার হতে চলেছে হার্দিক পান্ডিয়া এবং রিঙ্কু সিং। কারণ তাদের যে আইপিএলে যে পরিমাণ, তুমি শিবম দুবের ম্যাক্সিমাম ইনিংস যদি দেখো চেন্নাই সুপার কিংসের জন্যে, সফলতা কিন্তু ফার্স্ট ইনিংসে অনেক বেশি, সেকেন্ড ইনিংসে চেজে ডেফিনেটলি সফলতা রয়েছে, একেবারেই এরকম না যে সফলতা নেই, কিন্তু সংখ্যায় কম। তো সেই জায়গা থেকে হার্দিক পান্ডিয়া চেজে আইপিএলে যা করেছে মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য, রিঙ্কু কেকেআরের জন্য যেভাবে ডেলিভার করেছে, আমি মনে করি যে এই প্লেয়ারগুলো কী প্লেয়ার হবে। তো সেইটাই একটুখানি আমাকে ভাবাচ্ছে যে তিলক ভার্মা স্ট্রাইক রেট এরকম, হার্দিক পান্ডিয়া মানে কে বলতে পারেন নকআউট ম্যাচে একটা পার্টিকুলার ডেতে চললো না, এবং রিঙ্কু সিং আমরা জানি মিডল ওভার্সে স্পিনের এগেনস্টে ভালো নয়, সেইটা একটা দুর্বলতা। তো আমাকে একটু নকআউট কিন্তু ভাবাচ্ছে। তিলক ভার্মার আমার মনে হয় যে বেশি স্ট্রাইক রেটে খেলাটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ মানে দেখো তিলক ভার্মার ক্ষেত্রে তুমি যেটা বলে সেটার সঙ্গে আমি কিছুটা একমত, কিন্তু ও যে শুরুতে বিশাল স্ট্রাইক রেটও সবসময় খেলে এরকমও নয়, কিন্তু মানে ওই রকমই 120 125 থেকে আস্তে আস্তে ওটা এগোতে থাকে, ঠিক আছে। তো মানে তিলক ভার্মাকে নিয়ে একটু প্রবলেম দেখা গেল, সেটা খুব বিশাল কনসার্নের বিষয় নয়। কনসার্ন নয়, দেখো আমি কি বলছি একটা কথা, কনসার্ন ডেফিনেটলি তিলক ভার্মা নয়, আমি ভাবিতই নই, তিলক ভার্মা আমাদের টিমে থাকবেই থাকবে। ওর অ্যাভারেজ থেকে বাদ যাওয়ার তো কোনো কোশ্চেনই আসছে না। অ্যাভারেজ T20-তে 46, ঠিক আছে, তো সেখানে ও দুর্দান্ত প্লেয়ার, সুপার প্লেয়ার। আমি বলতে গেছি কি বলতো, আমাদের তো 2023 ওয়ার্ল্ড কাপের ফাইনালের একটা দুঃখ রয়েছে, একটা ম্যাচ একটু ভুলভাল তুমি হেরে যাবে ব্যাস ওয়ার্ল্ড কাপ। আমার সেই জায়গাটা ভয়, যেটা সবাই ভালো কিন্তু একটা দিন। না দেখো পার্টিকুলার আমার মনে হয় তুমি যাদের যাদের নাম বললে, ধরো দুবে, ঠিক আছে, বা তিলক বা রিঙ্কু বা হার্দিক, ঠিক আছে, এদের চারজনের মধ্যে থেকে যে কোনো একজনের ইন্ডিভিজুয়াল পারফরমেন্সও কিন্তু আমাদেরকে ভালো জায়গায় নিয়ে যেতে পারে। আমি আগের দিন শিবম দুবের আমরা দেখেছি, ঠিক আছে, হার্দিকের কিছু কিছু ক্ষেত্রে এরকম ইনিংস থাকে যেগুলো একা ম্যাচ অনেক দূর টেনে নিয়ে চলে যায়। সূর্যা ইউএস এর দিন করেছে, ঠিক আছে। তো মানে সবাই যদি একসঙ্গে ফ্লপ খায় তখন তুমি মানে আশাও করতে পারো না যে ইন্ডিয়া খুব ভালো পজিশনে থাকবে। না ব্যাপারটা হচ্ছে অ্যাকচুয়ালি কনেক যেটা বলতে চাইছে যে এরা মানে প্রত্যেকে ম্যাচ উইনার, যে কোনো দিন মানে কেউ না কেউ হচ্ছে তোমাকে কিছু একটা ডেলিভার করে দিয়েই যাবে পার্টিকুলার দিনে, মানে সেই পোটেনশিয়াল ইন্ডিয়া টিমের মধ্যে রয়েছে, প্রত্যেকের মধ্যেই রয়েছে। এবার তিলক, এবার তুমি সেমলি যদি তুমি সূর্যার দিকে যাও, অ্যাকচুয়ালি কালকে কিন্তু সূর্যার স্ট্রাইক রেটও তুমি বলবে একটু কমই ছিল, ঠিক আছে। তো কালকে অ্যাকচুয়ালি যখন ম্যাচ চলছিল তখন একটা জায়গায় তিলক ভার্মা বলে যে বল মনে হচ্ছে যে জোরে আসবে কিন্তু জোরে আসছে না, ঠিক আছে। তো যারা নতুন ব্যাট করতে আসছে তাদের অ্যাকচুয়ালি কিন্তু প্রবলেমস হচ্ছিল বল ফেস করতে গিয়ে। এবং তুমি যদি দুবের ক্ষেত্রে সেমলি চলে আসো, দুবেও কিন্তু শুরুতে বেশ অনেকটা সময় নিয়েছে, দুবের সম্ভবত 11 বলে 6 ছিল, ঠিক আছে, সেখান থেকেও 66 করেছে প্রায় 200 স্ট্রাইক রেটে, ঠিক আছে। মানে এই জায়গাটা, এই যে তুমি যে প্রথমে সময় নিচ্ছ এবং তারপরে ক্যাপিটালাইজ করছো, এবং আমি দুবের এখানে আরও একটা জিনিসের প্রশংসা করব, কারণ বাদবাকি সব ব্যাটসম্যানকে ইন্ডিয়ার ওরা কিন্তু আটকে রাখতে পেরেছিল স্লোয়ার দিয়ে। সম্ভবত 16 ওভারের মাথায় একটা স্ট্যাটিস্টিক্স আসে যে পেস অফ ডেলিভারিতে 3.8 এর ইকোনমিতে হচ্ছে রান করছে, এবং পেস অন ডেলিভারিতে সেটা 8+, ঠিক আছে। তো স্লোয়ারের প্রবলেম কিন্তু হচ্ছিল ব্যাটসম্যানদের, এবং সেই জায়গা থেকে তিলকের একটু কম স্ট্রাইক রেট, সূর্যার একটু কম স্ট্রাইক রেট, ইভেন তুমি যদি দেখো হার্দিকও কিন্তু কালকে প্রপারলি হিট করতে পারেনি, ঠিক আছে। এক্স্যাক্টলি এটার জন্যই আরো আমি ওইটাই বলছি যে হার্দিক পান্ডিয়া কিছু ম্যাচে আটকে যায়। কিন্তু তুমি যদি শিবম দুবের ক্ষেত্রে যাও, ওকে কিন্তু ওরা এই জিনিসটা করে আটকে রাখতে পারেনি, ও কিন্তু প্রপারলি হিট করেছে। এবং ওই জায়গায় আমি হার্দিককেও একটু প্রশংসা করবো, হার্দিক শুরুর দিকে মারা ট্রাই করলেও পরবর্তীতে কিন্তু স্ট্রাইক রোটেট করেছে, ও কিন্তু দুবেকে স্ট্রাইক দিয়ে গেছে যে না ভাই আজকে আমার হিট হচ্ছে না, আজকে দুবের হিট হচ্ছে, আমি দুবেকে দেবো। এবং দুবে যেগুলো মেরেছে ক্লিন হিট মেরেছে প্রত্যেকটাই। মানে শিবম দুবে, দেখো শিবম দুবের ক্ষেত্রে আমরা এর আগেও বলেছি, শিবম দুবে হয়তো তোমার দেখে মনে হবে না যে বিশাল বড় ম্যাচ উইনার, ঠিক আছে, বা একটা কঠিন পরিস্থিতি থেকে তোমাকে দারুণভাবে বের করে নিয়ে আসবে, কিন্তু শিবম দুবে প্রয়োজনীয় সময়ে, সেটা তুমি খুব ছোট ইনিংসের জন্য বলো বা কালকের মতো বড়, হ্যাঁ এরকম বড় ইনিংস আমরা খুব একটা শিবম দুবে থেকে দেখিনি, কিন্তু ছোট ছোট ইনিংস শিবম দুবে অনেক জায়গায় অনেক প্রয়োজনীয় ক্ষেত্রে বার করেছে, ঠিক আছে। তো সেই জায়গা থেকে শিবম দুবে, এবং কালকে যেরকম অ্যাকচুয়ালি ম্যাচুরিটি দেখিয়েছে যে শুরুতে একদম আরিয়ান দাতকেও সামনে আনে, এবং আরিয়ান দাত আগের দিন ব্রিলিয়ান্ট বোলিং করেছে, তো সেই জায়গায় ওকে মারতে না যাওয়া এবং ওয়েট করা একটু যে কিরকম বিহেভ হচ্ছে তারপরে আমি খেলতে যাব, আমার মনে হয় এই ম্যাচুরিটাও আস্তে আস্তে দেখাচ্ছে এবং এটা ওকে আরো বেশি ভরসাযোগ্য করে তুলছে। আর শিবম দুবেকে দেখো, আমি একটা কথা সবসময় বলেছি যে অ্যাটিটিউড দেখে মনে হয় যে কনফিডেন্ট প্লেয়ার, কিন্তু কালকে পোস্ট ম্যাচ কনফারেন্সে একটা কথা বলেছি যে আমি শুরুর দিকে বুঝতে পেরেছি যে বোলার ভালো বল করছে এবং আমাকে এটা রেসপেক্ট দিতে হবে, এবং আমি জানতাম যে আমি পরে ক্যাপিটালাইজ করতে পারবো, আমি পরে আমার গিয়ার আপ করে নেবো।
তো এই কনফিডেন্সটা আমার নিজের মধ্যে নিজে ছিল যে ঠিক আছে এখন তুমি করছো করো, এক্স্যাক্টলি এইরকমই কথাবার্তা বলেছে, এখন তুমি আমাকে ডট দিচ্ছ দাও, পরে আমি তোমাকে মারবো, ঠিক আছে। তো এই কনফিডেন্সটা কিন্তু আমার মনে হয় যে এটা প্রয়োজনীয়, এবং সেম জিনিসটা কিন্তু মানে আমার মনে হয় যে কালকে শিবম দুবে যেটা করেছে অভিষেক শর্মারও একটু যদি সেটা করতে পারে, যে প্রথমে ঠিক আছে 10 বলে 5 করলাম, হ্যাঁ তুমি আমার পোটেনশিয়াল রয়েছে, আমি তারপরেও 200-250 স্ট্রাইক। তুমি যদি ইভেন দেখো দুবে কিন্তু ফার্স্ট বলটাতে বিট হয়েছিল একদম ফার্স্ট বলেই, ঠিক আছে, কাইন্ড অফ মানে ওই স্লোয়ার বাউন্সার টাইপের, ঠিক আছে, মানে বাউন্সার বলা যায় না, ওটা স্লোয়ার একটা। এবং ইউএস এর ম্যাচের দিনও তুমি যদি দেখো মানে সেম সিমিলার এরকম টাইপের আউট হয়ে গেছিল, কালকে আউট হয়নি, মানে শুরুতে ফার্স্ট বলেই কিন্তু প্রবলেম ফেস করেছে, এবং তখনই আমরা ওই বলটাই বুঝে গেছে যে ভাই এখানে আমাকে একটু সময় দিতে হবে। একদম, এবং আমি অ্যাকচুয়ালি অ্যালফ্রেড নেশনদের এখানে প্রশংসা করবো, দুবেকে ওই বলটা করা। ওরা দেখেছি ইউএসএ ম্যাচ, ওরা সূর্যা কুমার যাদবকে যেভাবে কালকে ট্র্যাপ করেছে, কর্নিত মেসেজ করেছিল আমাকে, খেলা আমরা আলাদা দেখছিলাম গতকাল, যে কীভাবে ট্র্যাপ করলো দেখলে সূর্যা কুমার যাদবকে। অ্যাকচুয়ালি কিন্তু সূর্যা কুমার যাদবকে একদম পারফেক্টলি ওইখানে ফিল্ড পজিশন দাঁড় করিয়ে ইউএসএ যেভাবে অভিষেক শর্মাকে অ্যাকচুয়ালি আউট করেছিল ফার্স্ট ম্যাচে, বাউন্ডারিতে দাঁড় করিয়ে রেখে ফাস্ট বল ডাকছিল সেটা, তো সেটা আমার মনে হয় যে অ্যালফ্রেড নেশনদেরও এখানে একটু প্রশংসা হওয়া প্রাপ্য। যদিও নেদারল্যান্ডসের খুব প্রশংসা হচ্ছে যে ওরা খুব ক্লোজ এসেছে, আমি কালকে ক্লোজ এসেছে, কিন্তু আমরা প্রাইম বোলারদের করাইনি সেই সুযোগ দিই সেটার কারণে। তবে আমি আরেকটা ওদের প্রশংসা করব, তুমি দেখবে ম্যাক্সিমাম বলস ওদের কিন্তু প্রপার ফিল্ডিং সেট ছিল, এবং বোলাররা এসে এক্সিকিউট করেছে যে কোথায় বল করবো, এবং তার জন্য তার জায়গায় ফিল্ডার সাজানো। ম্যাক্সিমাম বলস তুমি দেখবে হাতে গেছে, শিবম দুবের কোটটা তুমি যদি বাদ দিয়ে দাও, বাদ বাকি যারাই মারছে কোনো না কোনো ভাবে হাতেই যাচ্ছে। এবং সূর্যার ক্ষেত্রে বলবো, যখন যখন লেগের তোমার কালকের মাঠটা ছিল যে লেগ একদিকে বড় এবং একদিকে ছোট, যখন যখন সূর্যার লেগের বাউন্ডারিটা বড় থাকছিল, তখন ওখানে একটা ফিল্ডার দাঁড় করিয়ে রেখে ওকে পায়ের সামনে বল করা হচ্ছিল, ওকে অ্যালাউ করছিল যে তুমি এই শটটা খেলো, যেটা তুমি বেস্ট খেলো, বাউন্ডারি বড়, তুমি ক্যাচ হবে। আমি এখানে সূর্যারও প্রশংসা করবো, সূর্যা অ্যাকচুয়ালি অনেকক্ষণ খেলেনি, শটটা অনেকক্ষণ খেলে, সম্ভবত 12 ওভারের মাথায় গিয়ে একটা 6 মারে প্রথম, এবং আফটার অল তুমি যদি দেখো ওই শটেই কিন্তু গিয়ে আউট হয় শেষ অবধি। মানে বলাররা যে কন্টিনিউ করে গেছে যে তোমাকে ট্র্যাপ করবো ভাই, এটা আমরা প্ল্যানিং নিয়ে এসেছি, এবং ওই জায়গাতে আমি ফিল্ডার দাঁড় করিয়ে রেখেছি, এবং তোমাকে আমরা ওইখানেই আউট করবো, এটা আমার মনে হয় নেদারল্যান্ডের দিক থেকে মানে এই ছোট ছোট জিনিসগুলো ম্যাটার করে অ্যাকচুয়ালি, ঠিক আছে। আফটার অল হয়তো তুমি জিততে পারছো না, কিন্তু তুমি কি প্ল্যানিং নিয়ে নেমেছিলে এবং সেটা এক্সিকিউট করতে পারছো কিনা, এইগুলো ম্যাটার করে। এবং সূর্যাকে ওইভাবে ট্র্যাপ করা আমার মনে হয় এটা এইটার জন্য পার্টিকুলার ওদের প্রশংসা হওয়া উচিত। আর বরুণ চক্রবর্তীকে নিয়ে কথা বলতে হবে, কারণ বরুণ চক্রবর্তী আমার মনে হয় যে শেষ 25টা ম্যাচে যতদূর আমি পড়ছিলাম, 25টা ম্যাচে একটাই ম্যাচে উইকেটলেস ছিল, বাকি 24টা ম্যাচে উইকেট পেয়েছে, এরকম সুপার ফর্মের মধ্যে দিয়ে বরুণ চক্রবর্তী যাচ্ছে। এবং তুমি অ্যাসোসিয়েট নেশনদের এগেইনস্টে যদি বরুণকে দেখো, আমার মনে হয় যে বরুণ মানে যারাই বরুণকে অ্যাসোসিয়েট নেশন বলে এখানে আমি আলাদা করে ছোটো করবো না, খাটো করবো না, কিন্তু আমার মনে হয় যে কোনো প্লেয়ার যদি বরুণকে প্রথমবারের জন্য খেলছে, তাদের বরুণকে খেলতে যথেষ্ট সমস্যা হবে। এক হচ্ছে এইটা, এবং দুই হচ্ছে অ্যাসোসিয়েট নেশনরা যেটা ভুল করছে সেটা হচ্ছে বরুণকে আমার মনে হয় না ওরা যথেষ্ট বরুণের ফুটেজেস দেখে, মানে টেকনিক্যাল যে একটা অ্যানালিস্ট হয় তাদের সঙ্গে ব্যাটসম্যানরা বসে খুব ডিসকাশন করেছে বরুণকে নিয়ে, আমার দেখে মনে হয়নি। কারণ বরুণকে যেভাবে খেলতে গেছে, আড়া হাতে বরুণ বল করতে আসছে, প্রথমেই 6 মারবার চেষ্টা, বড় হিট করবার চেষ্টা, আমার মনে হয় এটা প্রয়োজন ছিল না। মানে বরুণের ওভার থেকে তুমি 30-32 বের করার চেষ্টা করো, প্রাইমারি টার্গেট এটা হোক। এবার যদি তুমি দেখো যে না কানেক্ট হচ্ছে সামহাউ, অ্যাটলিস্ট প্রথম ওভারটা তো রেসপেক্ট দাওই, এইটুকু হচ্ছে বেসিক্স আমার মনে হয়। তো সেই ভুলটা এখানে করেছে, এবং সেটা নামিবিয়া ম্যাচে দেখতে পেয়েছি, গতকাল দেখতে পেয়েছি। বরুণের ক্ষেত্রে আমার যেটা মানে একদম প্রবলেম মনে হচ্ছে না অ্যাসোসিয়েট নেশনদের ক্ষেত্রেই বেশিরভাগ সময়ে, যে তারা বরুণকে হিট করতে যাচ্ছে। বরুণকে হিট করতে গেলে তুমি আউট হবেই, মানে এটা আমার মনে হয় যে আগের ম্যাচগুলো দেখে অন্তত শিক্ষা নেওয়া উচিত ছিল, যে বরুণকে শুরুতে একটু দেখে খেলি, ঠিক আছে। যদি এরকম হয় যে আমি বুঝতে পারছি যে প্রপার কোথায় বল ফেলবে, আমি পড়তে পারছি ওকে, তারপর আমি যাই না হিট করতে। তুমি যদি ফার্স্ট উইকেটটা দেখো, বরুণ ফার্স্ট ওভার একটা উইকেট পায়, সেটাও চালাতে গিয়ে, এবং তারপরে একেবারে যে 2টো উইকেট পায় সেগুলোও চালাতে গিয়ে, আমার মনে হয় বরুণের মতো বোলারকে একটু শুরুতে রেসপেক্ট দেওয়া উচিত। বরুণ এরকম কোনো বোলার নয় যাকে তুমি একদম হিট করতে পারবেই না, ঠিক আছে। ভালো ব্যাটসম্যান হলে সে হিট করতে পারবে, এবং হিট যদি নাও করে, আমি কথার কথা বলছি, বরুণ হিট করার প্রয়োজন নেই, দেখে খেলো না, রানার বল খেলো, একটা 4 বেরোলো, হয়তো 2 ওভারে 2টো 4 বেরোলো, ঠিক আছে, এইভাবে খেলা যেতে পারে কিন্তু বরুণকে। কিন্তু অ্যাসোসিয়েট নেশনের প্রত্যেকটা প্লেয়ারই আমি দেখলাম এই একই সেম ভুল করে গেছে, যে বরুণকে হিট করতে যাচ্ছে, 6 মারবে বরুণ। আমি বিশ্বাস করি যে পাওয়ার হিটারদের পক্ষে বরুণকে ধারাবাহিকভাবে ভালো খেলে যাওয়া একটু ডিফিকাল্ট, কিন্তু যারা টেকনিক্যালি স্ট্রং ব্যাটসম্যান, আমি ধরো বলছি কাইন্ড অফ কেন উইলিয়ামসন নিজের প্রাইমে, বরুণ চক্রবর্তীকে আরামসে খেলে দেবে, ক্যাজুয়ালি খেলে দেবে, কারণ ওর গ্রাউন্ডে খেলা। বরং কেন উইলিয়ামসনের গ্যাপস খুঁজে খুঁজে, বা আমি বলছি প্রাইম অজিঙ্ক্য রাহানে দুর্দান্ত খেলে দেবে বরুণ চক্রবর্তী, আমি 100% শিওর। অজিঙ্ক্য রাহানে যদিও অ্যাকচুয়ালি স্পিনের এগেন্সে স্ট্রাইক রেট কম থাকে, কিন্তু ও কিন্তু খারাপ স্পিন প্লেয়ার নয়, মানে টেস্ট ক্রিকেটে একটা ফেজে আমরা সেটা দেখতে পেয়েছি। তো এরা কিন্তু আমার মনে হয় যে সমস্ত ব্যাটসম্যানরা বরুণ মানে আমি যদি বরুণ চক্রবর্তীর এগেন্সে ব্যাটিং করতে নামতাম, কথার কথা আমি বলছি,
আমি পারবো না, কিন্তু আমার গেম মানে পারবো না মানে আমার স্কিলও নেই, কিন্তু আমি বলছি যে আমার মাথা তো মানুষের থাকে, স্কিল অনেকের না থাকে। আমি ইন্টারন্যাশনাল লেভেল বোলার সঙ্গে কী করে পারবো? আমার মাথা বলে হচ্ছে এইটা, গ্রাউন্ডে খেলো, গ্রাউন্ডে খেলো, তুমি 6 জাস্ট বল এয়ারে তুলো না, দ্যাটস ইট, এবং ওয়েট করো, গ্রাউন্ডে খেলো, যে বলটা যেটা মেরিট সেই অনুযায়ী খেলো, ঠিক আছে? তোমার দরকার নেই 4 ওভারে 24 করবে, এটা এম করে নামো, এবার যদি 30 হয়ে যায় তো ভালো, বাকিদের সঙ্গে যা পারবার ডিল করবার করো, ঠিক আছে? তো বরুণ চক্রবর্তীকে এইভাবে খেলা উচিত, অ্যাপ্রোচ এখানে ভুল হচ্ছে আমার মনে হয়। এবং না, এটা একটা জিনিস মানুষের কাছে ডিফিকাল্টও হয়ে যায়, যখন তোমার একটা টিমে বুমরা বরুণ দুজনে বল করতে আসে না, তখন তুমি তো 8 ওভার ছেড়ে দিতে পারো না, ঠিক আছে? তখন তোমার হয় বুমরাকে চেস করতে হবে বা বরুণকে চেস করতে হবে। তো ন্যাচারালি সবাই চাইবে যে না ভাই বুমরার ওভারটা আমরা নর্মালি খেলে নিই ভাই, 24 বলে 24। না, অ্যাকচুয়ালি আমি বলছি কেন আমি বরুণকে বলছি কথাটা, বুমরাকে আমি বলছি না, আমি কিন্তু বুমরাকে হিট করতে যাব এই মুহূর্তে, আমি কিন্তু বুমরাকে বেশি প্রেফার করবো হিট মানে মারবার ক্ষেত্রে। কেন বলছি? তার কারণ বুমরার প্রত্যেকটা বল উইকেটে এন্ড করে না, যে কারণে মারতে গেলে সবসময় রিস্ক থাকে তা নয়। হয়তো আমি ব্যাটে হয়তো মারতে পারলাম না, হয়তো রান আফটার কমই হলো, হয়তো আমি 6 মেরে দিতে পারলাম না, কিন্তু বুমরার এগেনস্টে চান্স নেওয়া যায় কেন? তার কারণ সব বল উইকেটে এন্ড করে না। বরুণ চক্রবর্তী সব বল তোমার রিলিজ পয়েন্ট যেটাই হোক না কেন, পিচিং যেখানেই হোক না কেন, এন্ড হয় উইকেটে গিয়ে। তো তুমি যদি একবার মারতে গিয়ে সামহাউ বিট হও বরুণ চক্রবর্তীর মিস্ট্রিতে, ও একদম শিওর শট বোল্ড হবে, ও তোমার এলবিডব্লিউ হবে 100%। তো যে কারণে বরুণ চক্রবর্তীকে তুমি মানে আড়া হাতে চালাতে যাওয়া, এটা খুব স্ট্রেট ব্যাটে খেলো বরুণ চক্রবর্তীকে। আমি একদম শিওর বলতে পারি, তুমি 2 ওভার ওকে স্ট্রেট ব্যাটে খেললে ভুলভাল বল করবে, ভুলভাল বল করলে তুমি মারতে পারবে। এটা বরুণ চক্র বিশ্বের অনেক বড় বড় বোলার, ঠিক আছে, তাদের ক্ষেত্রে দেখতে পাওয়া গেছে যে যখন ব্যাটসম্যান স্ট্রংলি, যখন বোলার রিয়েলাইজ করে যে ভাই সামনের ব্যাটসম্যানটা টেকনিক্যালি খুব সাউন্ডেড, প্রেশার হয় 100% হয়, এবং সেখানে এক্সট্রা কিছু করতে যায় বোলাররা, এক্সট্রা কিছু। বরুণ চক্রবর্তী কাইন্ড অফ বোলার যে এক্সট্রা কিছু করতে গেলে কিন্তু লাইন লেন্থ বিগড়বে, এটা ন্যাচারাল অ্যাকশন। তুমি নর্মালি দেখতে পাও না যে বরুণ খুব একটা বেশি এক্সট্রা কিছু ট্রাই করার চেষ্টা করছে, কেন করছে না? তার কারণ হচ্ছে যে ওর এগেনস্টে সেই চ্যালেঞ্জটাই আসছে না। বরুণ চক্রবর্তী ততক্ষণই নিজের কম্পোজারটা বজায় রাখবে যতক্ষণ ওর এগেনস্টে কোনো চ্যালেঞ্জ আসছে না। চ্যালেঞ্জ আসুক, আমি শিওর শট মানে যে কোনো দিন দেখতে পাওয়া যেতে পারে। এটা রশিদ খানের এগেনস্টে আমি দেখতে পেয়েছি, শেন ওয়াটসন, রশিদ ব্রিলিয়ান্ট করছে, কিন্তু যেই মুহূর্তে শেন ওয়াটসন ওকে 2 ওভার ঠিকঠাক কম্পোজার মেনটেন করে খেলে দিয়েছে, সঙ্গে সঙ্গে রশিদ খান শর্ট ডেলিভারিজ করা শুরু করে দিয়েছে। শেন ওয়াটসন বসে চালিয়ে উল্টো পাল্টা মানে ধুয়ে দিয়েছিল রশিদ খানকে। মানে অ্যাকচুয়ালি টেকনিক্যালি সাউন্ডেড ব্যাটসম্যান হলে তবেই প্রায় ভালো বোলারদের খেলা যায়, এদেরকে খেলা অনেকটা ইজি হবে, বাকিদের ক্ষেত্রে অতটা ইজি নয়, ঠিক আছে, যতটা তারা মনে করছে। তো আমার মনে হয় এগুলো দেখে নামা উচিত ছিল হ্যাসিয়েট নেশানদের। এবং আরেকটা কথা, আমি এখানে যখন ইন্ডিয়ার বোলিং এর কথা হলো, আমি এখানে বুমরার ফার্স্ট ওভারটার কথা বলবো। দুর্দান্ত একটা ওভার করেছে বুমরা, যেভাবে বল ইনসুইং আউটসুইং হচ্ছিল, ঠিক আছে, এবং মানে ব্যাটসম্যান রীতিমতো ট্রাভেল করেছে, ঠিক আছে, ওই জায়গাতে। তো বুমরার ফার্স্ট ওভারটা মেনশন করতেই হতো। এবং আর একটা জিনিস আমি মেনশন করবো, সেটা হচ্ছে দুবের ওভার। দুবে আমার মনে হচ্ছে দুবে একটুখানি প্রেডিক্টেবল হয়ে যাচ্ছে বোলিং এর ক্ষেত্রে, যদিও দুবেকে প্রাইম বোলার হিসেবে তুমি ভাবছো না, কিন্তু আমরা এটাও দেখতে পেয়েছি আগের দিন যখন দুবেকে দিয়ে 3 ওভার করানো হয়েছে, তার মানে প্রয়োজন পড়লে কিন্তু দুবেকে বলে আনা হবে, একদম, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমার মনে হয় দুবেকে একটু কিছু এক্সট্রা আনতে হবে, তার কারণ দুবের ক্ষেত্রে দুটো ডেলিভারিজ আমরা দেখতে পাচ্ছি, হয় ওয়াইড ইয়র্কার আর নয়তো হচ্ছে স্লোয়ার বাউন্সার, ঠিক আছে। এই দুটো ছাড়া দুবে কিন্তু আর কিছু করছে না, এবং এই দুটো খুব প্রেডিক্টেবল ওয়েতে করছে। মানে তুমি বলতে পারো যে ফার্স্ট বলটা এসে ওয়াইড ইয়র্কারই করবে, ঠিক আছে, ফার্স্ট বলে স্লোয়ার বাউন্সারও করবে না, ঠিক আছে। তো সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে ব্যাটসম্যানরা বুঝে যাচ্ছে যে ও কি করতে চাইছে, এবং মারও খেয়ে যাচ্ছে। এবং হতে পারে যে কিছু ক্ষেত্রে যে সূর্যা কুমারের হয়তো বলাই রয়েছে এটা যে তুমি এরকম করো, সেই হিসেবে আমি ফিল্ড সেট করছি, সেরকম হতে পারে। কিন্তু পার্টিকুলার অ্যাজ এ বলার আমি যদি বলি, তাহলে এই দুটোর মধ্যে শুধু সীমাবদ্ধ থাকলে হবে না, এটা হচ্ছে 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে আমার কালকের দিনের জন্য মনে হচ্ছে পার্টিকুলারলি একটু ওরা কিছু খেলছিল নিজেদের মধ্যে। তার কারণ লাস্টের আগের ওভারটা যেটা হার্দিক করতে আসে, তুমি দেখবে ওরা খেলছিল কিন্তু পয়েন্টের দিকে, ডিপ পয়েন্টের দিকে অনেক শর্টস খেলছিল, কিন্তু ডিপ পয়েন্টের যে ফিল্ডার সে ছিল সার্কেলের মধ্যে, বাইরে ফিল্ডার নেই। তো এবং তুমি যদি লং অনে দেখো, লং অনে সম্ভবত একটা 6 হয়, ঠিক লং অন বলা চলে না, আরেকটু সাইডে, কিন্তু ওই জায়গাতে কোনো ফিল্ডার ছিল না। তো অ্যাকচুয়ালি মানে হয়তো অন্য কিছু ট্রাই করছিল, কারণ ন্যাচারালি ওই রকম সময় লঙ্ঘন একটা ফিল্ডার থাকবেই ভাই, মানে খুব মানে এবং ডিপ পয়েন্টের দিকে ওরা এর আগে অলরেডি অনেক শট খেলেছে, তো সেই জায়গাতে একটা ফিল্ডার থাকা প্রয়োজন। তো কেন রাখেনি আমি বুঝলাম না, হয়তো অন্য কিছু ট্রাই করছিল বা কিছু মাপার চেষ্টা করছিল যে এরকম সিচুয়েশনে আমরা যদি এরকম ট্রাই করি সেটা কিরকম হতে পারে। তো এই কয়েকটা জিনিস আমি দেখতে পেয়েছি। না, ওটা সূর্যা কুমার যে তোর গৌতম গম্ভীরের বক্তব্য ছিল যে আমরা ফিল্ডাররা সাপোর্ট দেবো না, তো তোরা করে দেখা, তোরা বাঁচিয়ে দেখা ম্যাচটা, ঠিক আছে, কারণ এই ম্যাচটা হারে জিতি নাহিলাজ,
ঠিক আছে, সেরকম টাইপের একটা ম্যাচ হয়ে গেছিল। নাহলে বুমরাকে বলে আনেনি, আরদীপকে বলে আনেনি, প্রায় ওভার শেষ করেনি। সেখানে অভিষেককে দিয়ে ট্রাই করানো হয়েছে, বরুণকে দিয়ে ওভার শেষই করাচ্ছে না। তুমি লাস্টের দিকে ফুল এক্সপেরিমেন্ট ধরে চলে গেছিল যে ঠিক আছে আমরা মানে আর কি এইভাবেই ম্যাচ জিতে বেরিয়ে যাবো, ঠিক আছে। তো আমার মনে হয় যে ওয়াশিংটন সুন্দর, দেখো আমি ওয়াশিংটন সুন্দরকে আমি পছন্দ করি টেস্ট ক্রিকেটার হিসেবে, কিন্তু আমার বক্তব্য হচ্ছে আকসার প্যাটেল তোমার ভাইস ক্যাপ্টেন, তুমি তাকে হঠাৎ করে ড্রপ করে দিয়ে সুন্দরকে খেলে দিচ্ছ, প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই, এমনি খেলা। আরো বিষয় হচ্ছে সুন্দর তো এর পরের ম্যাচগুলো খেলবে না, তার কারণ ডেফিনেটলি আকসারই তোমার ফার্স্ট প্রেফারেন্স, একদম শিওর, এবং বরুণও বসবে না, ঠিক আছে। সেক্ষেত্রে হতে পারে যে এমন কোনো সিচুয়েশন এলো যে তুমি একটা এক্সট্রা স্পিনার খেলিয়ে নিলে, ধরো শ্রীলঙ্কার কথা খেলা হচ্ছে, একটা এক্সট্রা স্পিনার ঢুকলো, কিন্তু আকসার তো বসবে না সেখানে, তো কেন খেলানো হলো ওকে অ্যাকচুয়ালি আমি জানি না। বরং আমি বলবো যে মেবি সিরাজকে ট্রাই করা যেত বুমরার জায়গাতে, ঠিক আছে। বুমরাকে বসানোর কোনো প্রয়োজন নেই, আমি জাস্ট কথার কথা বলছি, যখন তুমি চেঞ্জ করেছো। তাহলে সিরাজ তো খেলেছে, তো কালকে সিরাজের জার্সি পরে একজন নামলো না, তখন অ্যাকচুয়ালি সিরাজকে মানে আমি বলছি ট্রাই করতে পারতো, কারণ হট করে ফাস্ট বোলার একটু চোট প্রবণ হয়, ঠিক আছে। হট করে যদি কোনো কারণে চোট খেয়ে যায়, তাহলে সিরাজ একটু ম্যাচ কন্ডিশনের মধ্যে থাকতো, এরকম একটা জায়গা থাকতো। এবং ওয়াশির ক্ষেত্রে আমি বলবো, ওয়াশি যেটা একটা শুরুতে হয় যে ও ক্যাচ না ধরতে গিয়ে একটু পিছিয়ে আসে, ওটার প্রপারলি রিজেন্টটা আমি বুঝতে পারলাম না, কারণ ওটা ক্যাচ হয়, ঠিক আছে। কিন্তু ওটা ছাড়া বাদবাকি যদি তুমি দেখো, ওয়াশি কিন্তু খুব ভালো ক্যাচ ধরেছে আগে, একটা বাউন্ডারিতে ক্যাচ ধরেছে, ঠিক আছে, একটা সম্ভবত পয়েন্টের দিকে দাঁড়িয়েছিল, ওরকম জায়গাতে একটা ক্যাচ গেছে। এবং সেমলি এখানে অভিষেক শর্মা একটা ক্যাচ মিসও করেছে, যে আমি অভিষেক শর্মার লাস্টে তিলক বর্মা একটা ইজি ক্যাচ, অভিষেক শর্মার ক্ষেত্রে আমি যে বলছিলাম যে একটু লো অন কনফিডেন্স, যদি ওই ক্যাচটা কঠিন ক্যাচ ছিল, কিন্তু ফিল্ডিংয়েও সেগুলো কিন্তু দেখা যায়। সেরকম তিলকের ক্ষেত্রেও অ্যাকচুয়ালি বলবে, কারণ তিলকও কিন্তু ওই বলটা প্রায় পৌঁছে গেছিল, পৌঁছে গিয়ে তারপরে মিস করেছে। তো ফিল্ডিং আরো বেটার হতে পারে। সূর্য কুমার যাদবের সঙ্গে রিঙ্কুর যে ক্ল্যাশটা, ওটা রিঙ্কুর কল ছিল, মানে রিঙ্কুর ক্যাচ ছিল, যাদব কল করে দিয়েছিল যে আমি ধরবো, কিন্তু অ্যাট দি ফার্স্ট প্লেস কলটা রং কল, ওটা অ্যাকচুয়ালি রিঙ্কুর পুরো হাতেই আসছে একদম। মানে অ্যাকচুয়ালি যখন ক্ল্যাশটাও হয়েছে, তুমি যদি এখন রিঙ্কু কিন্তু ওটা পিছোয়নি, রিঙ্কু তখনও বুঝতে পারছে যে আমার হাতের তুমি কল কেন করলে, ঠিক আছে। মানে এরকম আমরা এমন দোনোমনো তৈরি হয়ে গেছিল যে দুজনে আফটার অল ক্ল্যাশ করে যায়। হ্যাঁ, মানে সূর্য কুমার যাদব যে না দাঁড়া আমি ধরবো দাঁড়া, আমার নাম্বার অফ ক্যাচের দাম বাড়াতে হবে। আর বিয়ে ভাবছে যে ভাই আমাকে নিয়ে কি ছেলে খেলা হচ্ছে, ডুবে ভাবছে, ঠিক আছে। ফার্স্ট বলে ক্যাচ পেয়েছে মিস, সেকেন্ড বলে ক্যাচ পেয়েছে মিস, আফটার অল থার্ড বলে সেটা ওয়াশি ধরে নিয়ে উইকেটটা দিয়ে দিয়েছে। চলো ঠিক আছে, এই ছিল মোটামুটি কোনো ডিবেট আমাদের। মোটামুটি আমরা আলোচনা, আমরা আজ অনেকটা অভিষেক শর্মাকে নিয়ে আলোচনা করেছি, এবং বাদ বাকি ডিটেইলসে অভিষেক শর্মা বাকি হচ্ছে সবাইকে নিয়ে, না তিলককে নিয়ে, বরুণকে নিয়ে ডিটেলসে আলোচনা করেছি। আপনাদের কিরকম লাগলো আজকের ভিডিওটা? কারণ আমার মনে হয় যে আজকে অন্য দিনের থেকে একটু বেশি ইনডেপথ অ্যানালাইসিস হয়েছে। আপনাদের পছন্দ হয়েছে কিনা কমেন্ট করে জানান, বন্ধুদের সঙ্গে, ক্রিকেট প্রেমীদের সঙ্গে শেয়ার করে দিন, হাইপ করে দিন, কমেন্ট করে দিন, লাইক করে দিন, যেটা আপনাদের মরাল ডিউটির মধ্যে পড়ে। এটা এবার থেকে এটা মরাল ডিউটি, কিছু মরাল ডিউটি নয়। আপনারা যদি আমরা এমনিও ভালো লেগে থাকে তাহলে একটু করে দেবেন। আমরা এমনিও লাইভ আসি, মোটামুটি ম্যাক্সিমাম ম্যাচের ক্ষেত্রে আমরা লাইভ আসি, এবং ইন্ডিয়ার ম্যাচের ক্ষেত্রেও লাইভ আমরা আসবই, এবং তারপরে তো ভিডিও থাকবে, এবং এছাড়া আরো দু একটা ভিডিও আমরা করবার চেষ্টা করছি। এই অ্যাসোসিয়েট নেশন এবং টপ 8 এর কি হতে পারে না হতে পারে সেগুলো নিয়েও আমাদের ভিডিও আসবে। তো যাদের ভালো লাগছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন। থ্যাংক ইউ।